প্রফেসর কলিমুল্লাহ, যুক্তরাষ্ট্রকে এক অর্থে করিডোরই দেওয়া হচ্ছে। জাতিসংঘের দাবি অনুযায়ী যে মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হচ্ছিল বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে, সে বিষয়ে আপনার মন্তব্য কী? এবং সেটি তো চুক্তি হওয়ার পথে। অনেকাংশে নির্ভর করবে আন্তর্জাতিক শক্তি নিচয়ের উপরে। আমেরিকানরা আমেরিকানদের মতো তাসগুলো সেট করছে, আবার চীনারা তো ডেফিনেটলি বসে থাকবে না, জাতীয় স্বার্থ বলে একটা কথা আছে। এখানে স্থিতিস্থাপক ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা হয়তো দেখব রাশিয়ান ফেডারেশনের, আবার আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতের, যেটা রিজিওনাল পাওয়ার। পাকিস্তানেরও কিন্তু বেশ কিছু সুতো আছে, এবং আলটিমেটলি ইসরায়েল ম্যাটার করবে এখানে সকল দিকে। ইসরায়েল ম্যাটার করবে। কিভাবে ইসরায়েল ম্যাটার করবে? এই জন্যে যে ইসরায়েলকে আমি অভিহিত করি মিনি জাতিপুঞ্জ হিসাবে। পৃথিবীর সকল ভাষা, সকল দেশের নাগরিকেরা ইসরায়েলে বসবাস করে এবং তাদের স্টেক আছে সকল দেশে। তো ফলে আপনার এখানে আরেকটা মাত্রা যুক্ত হয়েছে। 2700 বছর আগে আসিরীয় আপনার পারসিকিউশনের সম্মুখীন হয়ে ইসরায়েলাইটদের যে মোট 12টা গোত্র বা ট্রাইব, তার মধ্যে 10টি হারিয়ে গিয়েছিল। তার মধ্যে একটি সেই আপনার লেভেন্ট থেকে আপনার পদব্রজে হাঁটতে হাঁটতে এসে থিতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে। এবং মিসেস গোল্ডা মেয়ার যখন প্রাইম মিনিস্টার, তখন তার সমীপে তারা পত্র লিখে জানান দিয়েছে যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের অধিকার আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার, সুতরাং এই বিষয়ে তিনি যাতে আশু পদক্ষেপ গ্রহণ করেন। অ্যাকর্ডিংলি মিসেস গোল্ডা মেয়ার ইসরায়েলের যিনি প্রধান ধর্মযাজক চিফ রাবাই, তাকে পাঠিয়ে দেন আইজলে। তিনি এসে সরজমিনে তদন্ত করে রায় দেন যে এদের দাবি সঠিক, এরা আমাদের সেই বনি মানাসা যে ট্রাইবটা হারিয়ে গিয়েছিল তাদের উত্তরসূরি বা ডিসেন্ডেন্ট বা বংশধর। তারপর ইসরায়েল যে ব্যবস্থাটি করে, ভারত যেহেতু বিষয়টা পছন্দ করবে না খুব একটা, আমাদের যেমন হিজরত বলে একটা টার্ম আছে, তারা বলে থাকেন আলিয়া, অর্থাৎ ব্যাক টু রিটার্ন, ফিরে আসা। তো সেইটি প্রয়োগ করে আপনার প্রায় 12,000 মিজো তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে নিয়ারেস্ট ইসরায়েলি দূতাবাস আছে লাজেম পাট এলাকায়, সেখানে দ্বারস্থ হন এবং সেখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট ধরে আল এল, ইসরায়েলের যে জাতীয় পতাকাবাহী বিমান বহর, তা দিয়ে বেন গুরিয়ন যে এয়ারপোর্ট আছে তেল আবিবে, সেখানে এসে উপনীত হন। 12,000 নেওয়ার পরে তারা ভাবলো যে ক্ষান্ত দেওয়া ভালো, কারণ আপনি খুব ভালো করে জানেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ নাই, পরিসরে ছোট একটি দেশ। তো সুতরাং তাদের তখন মাথায় চিন্তা হয়তো আসলো যে সেকেন্ড ইসরায়েল রচনা বা তৈরি বা সৃজন করা যায় কিনা, যেহেতু হিস্টোরিক্যালি তারা এই এলাকায় বসবাস করছে এবং সেটা ল্যান্ডলকড যদি হয় সার্ভাইভ করবে না, তাদের সি অ্যাক্সেস দরকার। এবং সেই জন্য আমাদের বাংলাদেশের বান্দরবান, তারপর কক্সবাজার জেলা, মিয়ানমারের রাখাইন প্রভিন্স যদি এর অন্তর্ভুক্ত করা না যায়, তাহলে সি অ্যাক্সেস নিশ্চিত করা যাবে না। তো ফলে সেই লক্ষ্যে তারা 80-র দশকে একজন প্রফেটকে পাঠায়, নাম মেনলে। তিনি আইজল থেকে এসে আমাদের বান্দরবন জেলায় একটি নতুন ধর্ম প্রবর্তন করেন, নাম হচ্ছে ক্রামা। এই ক্রামা ধর্ম হচ্ছে কম্বিনেশন অফ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এন্ড বুদ্ধিজম। এবং তিনি প্রথমবারের মতো এই যাদেরকে বাংলায় আমরা মুরং বলি, এবং তারা দাবি করে ম্রো ম্রো এবং তাদের নিকটতম আত্মীয় গোত্র হচ্ছে খুমি, এই দুই গোত্রের মধ্যে এই ধর্ম তিনি সম্প্রচার করেন করে। এটা একটা নন লিটারেট সোসাইটি ছিল, এদের কোনো বর্ণমালা ছিল না। তিনি সেই বর্ণমালা প্রদান করেন এদেরকে, দিয়ে ব্যাপকভাবে দীক্ষিত করার পর তিনি হারিয়ে যান, বলে যান যে তিনি আবার ফিরে আসবেন, তারা যেন স্টিক করে এই প্র্যাকটিস গুলোতে। ইতিমধ্যে সংখ্যায় বাড়তে বাড়তে আপনার ব্রো এবং কুমিরা কিন্তু প্রায় মারমা যে জাতি সত্তা আছে তাদের কাছাকাছি চলে আসে। এখন আমরা রাষ্ট্রাচার মেনটেন করছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে, জান্তা সরকারের সঙ্গে। জান্তা সরকার খুব একটা পছন্দ করছে না আমাদের হবনবিং উইথ দা রাখাইন নন স্টেট অ্যাক্টর। এরা তো করছে না। আমি আপনার কাছে এই জায়গা থেকে একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে যে মার্কিন হাই প্রোফাইল টিম যে এলো 2 15 এবং 16 তারিখ,
তারা সঙ্গে বাংলাদেশে মিয়ানমারে তাদের যে রাষ্ট্রদূত বা সার্জিনা অ্যাফেয়ার তাকেও নিয়ে এসেছিল সঙ্গে। কাকে নিয়ে আসছেন, এটা খুব সিগনিফিকেন্ট। এবং তারা কোন বিষয়ে আলোচনা করেছে আমরা খুব ভালোভাবেই অনুমান করতে পারি, এবং সেটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব তিনি ক্লিয়ার করলেন রোববার সাংবাদিকদের সামনে, যে চুক্তি করতে যাচ্ছে কিছু শর্তের মধ্যে, কিন্তু সেই শর্তগুলো উনি ডিসক্লোজ করতে চাননি। সেই শর্তগুলো কি হতে পারে? দেখুন, মিস্টার গুতারেস তিনি জাতিসংঘের এখনকার দায়িত্বে নিয়োজিত মহাসচিব। তিনি একসময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন, এবং অনেকটা মিলে যায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বর্তমান পূর্ববর্তী ভূমিকার সঙ্গে। মাননীয় প্রধান উপদেষ্টা আগে তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন মন্ত্রীর মর্যাদায়, এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে ব্যাপারটা যদি এরকম হয় যে তিনি তার দায়িত্ব শেষ করে মহাসচিবে রূপান্তরিত হন জাতিসংঘের, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো ফলে সেখানে তো কৃতিত্ব প্রদর্শনের একটা বিষয় আছে। আপনি যে একটা পুরস্কার পাবেন বা ডিভিডেন্ড আপনাকে দেওয়া হবে, কেন? পারফর্ম করতে পারতে হবে। শুধুমাত্র দেশের গণ্ডিতে করলে তো হবে না, আন্তর্জাতিক ভাবেও সেটা আপনার মুশিয়ানাটা দেখাতে হবে। তো ফলে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, যেটা নিয়ে এত হইচই, এবং তার যে আপনার সন্নিহিত, তার অন্তর্ভুক্ত যে এলাকা রাখাইন, যেটা আরাকান বলে পরিচিত, সেখানটায় যদি আপনার গ্রাউন্ড রিয়ালিটি যা সেটা কাজে লাগিয়ে আরো যদি শক্তপোক্ত করে দেওয়া যায় এই নন স্টেট এন্টিটিকে, এখন 90% এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে, সেটা যদি শতভাগ করে দেওয়া যায়, তাহলে সেখানে সুবিধা হলো আপনার এই নন স্টেট অ্যাক্টরটাকে স্টেট অ্যাক্টর হিসেবে স্বীকৃতি প্রদান করার সুযোগ থাকে, এবং যেহেতু নিকটতম প্রতিবেশী বাংলাদেশই হতে পারে, যেমন ইসরায়েল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে, সেরকম এই দাবিদার তারা হতে পারে। এরকম একটি সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সম্প্রতি যেটা রিভিলড হয়েছে, সেটি হচ্ছে টেকনাফের উত্তরে শিলখালি বলে যে মৌজা আছে, যেটি আমাদের আর্টিলারি রেঞ্জ বলে ডেজিগনেটেড, সেখানটায় আপনার ওই যে হিউম্যান করিডোর যেটি আহ্বান সংস্থাপনের জন্য জানিয়েছেন মিস্টার গুতারেস, সেটি কায়েম করার লক্ষ্যে আপনার এখানটায় যদি লজিস্টিক সাপোর্ট বেস তৈরি করা হয়, তাহলে সেটা হবে কনভিনিয়েন্ট এবং খুব বেশি দূরে নয় আপনার নাফ এস্টুয়ারি থেকে। তো সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এক। আর আরেকটি হচ্ছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, তিনি ইতিমধ্যে কিন্তু জানান দিয়েছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন শর্ত সাপেক্ষে আপনার এই যে হিউম্যান করিডোর বা সাপ্লাই করিডোর সেটি সংস্থাপন করবার। এবং এটি কেন্দ্রীয় সরকার পছন্দ করেনি, তারা কড়া প্রতিবাদ জানিয়েছে। এবং পরের ধাপে যেটা হবে, আমরা যখনই আমাদের লজিস্টিক্স সাপোর্ট দেওয়ার পাশাপাশি আমাদের এখান থেকে রোহিঙ্গাদের প্রশিক্ষিত করে তাদের ওখানে পাঠাবো, এই যে খেয়াল করে দেখেন, তারা 80,000 আপনার রোহিঙ্গা নিতে প্রস্তুত। এখন রোহিঙ্গা যারা, এরা তো ডেফিনেটলি শিশু হবে না, এরা বৃদ্ধ হবে না, এরা হয়তো নারীও হবে না, সবাই হবে আপনার স্বাস্থ্যবান যুবক। এবং তারা প্রশিক্ষিত হয়ে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে যাবে জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মির সঙ্গে মিলে, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? ইট উইল বি অ্যাক্ট অফ অ্যানিমসিটি বলেই ট্রিটেড হবে। কিন্তু এবং তখন অত্যাধুনিক এই রাশিয়ান মেড বিল্ট যে বিমান বা যুদ্ধ বিমান বহর আছে, সুখোই, তারপর MiG-29, এগুলো যদি প্রতিশোধমূলক ভাবে আপনার বোমা বর্ষণ শুরু করে আমাদের রাষ্ট্র সীমার মধ্যে, সেটার জন্য কি আমরা প্রস্তুত আছি? তাহলে আমি শর্তগুলো কি হতে পারে, আমি একটা শর্তের কথা বোধহয় কিছুটা অনুমান করেছি, যে জাতিসংঘের মহাসচিব হয়তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরবর্তীতে করা হবে, আপনি এটাই মিন করতে চেয়েছেন। অথবা অনেকে বলছেন এর মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার একটা সাপোর্ট যুক্তরাষ্ট্র থেকে পাবে, এরকম কোন শর্ত কি আছে, থাকতে পারে? দেখুন, আপনি যদি সহায়ক একটা ভূমিকায় থাকেন, যেমন পাকিস্তান একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে রাশিয়ান অকুপেশনের সময় আফগানিস্তান সংলগ্ন দেশ বলে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মার্কিন প্রশাসনের কাছ থেকে। এখন সেই বিবেচনায় বাংলাদেশও সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে আপনার ট্রাম্প প্রশাসনের কাছ থেকে। এটা তো মার্কিনরা তো তাদের জাতীয় স্বার্থের বিষয়টা বিবেচনায় নেবে। অতীতে আপনার ভিন্ন ঘরানায় হবনবিং করলেও বর্তমানে ইট সুটস দেম, কারণ হচ্ছে তিনি হেলম অফ অ্যাফেয়ার্সে আছেন, এবং এখানে তিনি কিন্তু বলে দিয়েছেন, জানান দিয়েছেন যে তিনি বড় মাঠের খেলোয়াড়।
খেয়াল করে, এটা তার মুখ নিঃসৃত বাক্য, আমার নয়, আমি কোটিং। এই সরকারে 8 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা মার্কিন পাসপোর্ট হোল্ডার। তো আপনি ন্যাচারালি একজন মার্কিন নাগরিক তো মার্কিন জাতীয় স্বার্থ রক্ষার জন্য যান প্রাণ দেবেন, এটাই স্বাভাবিক। সেই শপথই তিনি গ্রহণ করেছেন যখন তিনি নাগরিকত্ব গ্রহণ করেন। হয়ে গেল কাক এবং কোকিলের মতো, মানে জি। কাকের বাসা কোকিল ডিম পারে এবং চলে যায় পরে ছানা ফুটিয়ে, সেরকম একটি অবস্থা হতে পারে। প্রফেসর কলিমুল্লাহ, এই যে যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হতে যাচ্ছে বা মানবিক সহায়তার নামে, আপনি এতক্ষণ ব্যাখ্যা করছিলেন, এর পরিপ্রেক্ষিতে চীন এবং ভারতের ভূমিকা কি হতে পারে? দেখুন, চীন, ভারত এবং আপনার ইসরায়েলের প্রসঙ্গটা যদি আমরা এক সূত্রে অনুধাবনের চেষ্টা না করি তাহলে পরিপূর্ণ চিত্রটি পাওয়া যাবে। চীন এবং ভারত উভয় দেশের সঙ্গে কিন্তু মিয়ানমারের সীমান্ত আছে, এক অভিন্ন সীমান্ত, বিভিন্ন রকমের, উত্তরে আরেকটি আপনার পশ্চিমে। আর ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে মিয়ানমার। আপনার তাদের যে ক্ল্যান্ডেনস্টাইন নিউক্লিয়ার বোমা তৈরির প্রকল্প আছে সেখানে কিন্তু ইসরায়েল ঘনিষ্ঠভাবে সহায়তা করে থাকে। তো ফলে আর ঐতিহাসিক মেলবন্ধন তো আছে। এবং লার্জার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা, রিভার নাইল থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো টেরিটরি জুড়ে জান ল্যান্ড রিক্লেইম করার, রিস্টাবলিশ করার কাজটি শুরু হয়ে গেছে। দক্ষিণ আপনার সিরিয়ার নিয়ন্ত্রণ ইতিমধ্যে ইসরায়েল গ্রহণ করেছে, ওয়েস্ট ব্যাংকও প্রায় খালি করার মতো অবস্থা বা নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া জোর সোরে চলছে। তো ফলে আপনার ওই এন্ডে আপনার লার্জার ইসরায়েল, আর এই এন্ডে যদি আরেকটা স্মলার ইসরায়েল তৈরি হয় জুডায়ো ক্রিশ্চিয়ান আপনার কম্বিনেশনের, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এর সঙ্গে মিলে আপনার এই যে বর্তমান ইন্টারমিডিয়েট স্টেজে যে কাজ কারবারগুলো চলছে, আরাকান আর্মি বলুন বা সেদিকে চীন ন্যাশনাল ফ্রন্ট বা আরো একটি দুটি আউটল আছে নন স্টেট অ্যাক্টর, এরা সবাই মিলে পুরো অঞ্চলের যে মানচিত্র সেটা কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে ক্যাটালিটিক রোল প্লে করতে পারে এবং সেটা হবে রিড্রয়িং অফ দ্য ম্যাপ। এটা কি ইসরায়েলের প্ল্যানিং? এই ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতকে ওয়াকিফাল থাকতে হচ্ছে পুরো ব্যাপারটার সঙ্গে। আর ঐতিহাসিকভাবে ভারত হচ্ছে সোভিয়েত, এক্স সোভিয়েত ক্লায়েন্ট স্টেট, আর মিয়ানমার হচ্ছে চাইনিজ ক্লায়েন্ট স্টেট। তো ফলে স্টেক ইজ হাই। আর আমি আপনাকে বলেছি চীনের সঙ্গেও কিন্তু ইসরায়েলের হবনবিং আছে, ভারতের সঙ্গেও আছে। এবং ভারতের বর্তমান যে ক্রাইসিস চলছে পাকিস্তানের সঙ্গে, সেটাও কিন্তু আপনাকে কগনিজেন্সে নিতে হবে। আর পাকিস্তানের যে ইনভলভমেন্ট ইউনুস রেজিমের সঙ্গে, সেটাও কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। না, তাহলে কি দাঁড়াচ্ছে, মানে যেই আলাদা একটা স্টেট গঠন হতে পারে ভেঙে চুরে, আমরা যে মানে অনেকেই যে আশঙ্কাটা করছেন, সেটা কাদের ফেভারে যাবে? ভারতের ভূমিকাটা কি হবে এখানে? ভারত একটা স্থিতিস্থাপক ভূমিকা পালন করবার চেষ্টা করবে। সেই জন্য যেটা হতে পারে, যেই বিষয়টা নিয়ে কনসার্ন প্রথম থেকে দায়িত্ব নেওয়ার সময় থেকেই আমাদের প্রফেসর ইউনুস বলবার চেষ্টা করছেন, তার যে কনসার্নটা সেভেন সিস্টার নিয়ে ভারতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তার প্রতিক্রিয়ায় ইভেনচুয়ালি যেটা হতে পারে, আপনার সেভেন সিস্টারের জায়গায় হয়তো নাইন সিস্টার তৈরি হতে পারে। আর নাইন সিস্টার যদি হয় তাহলে আমাদের মানচিত্র আবার পাল্টে যেতে পারে। সব মিলিয়ে আপনার এখানে নিউক্লিয়ার হলোকস্টের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যে অপশনগুলোর কথা বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, প্রথম তারা বলেছে তারা যদি আক্রান্ত হয় তার দে উইল গো ফর দ্য নিউক্লিয়ার অপশন। আর নিউক্লিয়ার অপশন যদি তারা এক্সারসাইজ করে, ডেফিনেটলি যত দূরে বোমা ফেলবে তত তারা নিজেরা এফেক্টেড হওয়ার সম্ভাবনা কম। তো সবচাইতে সুইটেবল জায়গা হচ্ছে কলকাতা, জনসংখ্যার ঘনত্ব, পরিমাণ, লার্জেস্ট মেট্রোপলিস, এবং একসঙ্গে অনেকগুলো পাখি তাতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই ক্ষেত্রে চীন কি রোল প্লে করবে? এটা চীন ভারতের জন্য যেমন বরাবরই তারা কনজারভেটিভ, তারা কখনোই কিন্তু তাদের এই যে গা বাড়িয়ে ঝামেলায় জড়ায় না। মিয়ানমারের উপরে চীনের আধিপত্য চীন কি লোপ পেতে দিবে? এবং যেই আধিপত্য যুক্তরাষ্ট্রের হবে মিয়ানমারে, সেটা কি চীন মেনে নিতে পারবে? দেখুন,
চীন সংঘর্ষ এড়ানোর পলিসি পার্সু করার কথা, কারণ যদি তাই হতো তারা ওই ফর্মুলা ডেভেলপ করতো না, এক চীন দুই নীতি, দুই প্রশাসন, যেটা সাকসেসফুলি তারা ইমপ্লিমেন্ট করেছে হংকং এর নিরিখে, ম্যাকাওর নিরিখে। সেটা তারা প্রযোজ্য বিবেচনা করে তাইওয়ানের ক্ষেত্রেও, কিন্তু সেটি মার্কিন মদতে সেটা কার্যকর করা যায় না। তো ফলে সব মিলিয়ে তারা এক্সপানশনিস্ট ইন এ ওয়ে। প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে চীনারা হর্ন অফ আফ্রিকায় জিবুতিতে সামরিক ঘাঁটি করেছে। তারপরে আমাদের বঙ্গোপসাগরে তারা নেভেল বেস করেছে কোকো আইল্যান্ড, যেটি আপনার মিয়ানমারের টেরিটরি, কিন্তু তার উপর ক্লেম আছে ভারত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরই অংশ বলে তারা মনে করে। তো সব মিলিয়ে এখানটায় আমরা যে ঘটা করে সমুদ্র বিজয়ের গল্প ফেঁদেছিলাম হাসিনার আমলে, সেখানে খেয়াল করে দেখেন, আপনি যদি আমাদের অর্থনৈতিক জলসীমা কতটুকু সেটা দিকে তাকান, দেখবেন যে এটা ত্রিভুজের মতো আপনার একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে মিয়ানমার এবং ভারতের টেরিটরির বিপরীতে। ফলে ওই দিক থেকেও কিন্তু যদি পরিস্থিতির অবনতি ঘটে, নেভেল ব্লকেডে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন আমরা আসলে কোন অবস্থানে আছি, এখান থেকে পরিত্রাণের উপায় কি? এখন ধরুন, যিনি বড় মাঠের খেলোয়াড় এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট মিস্টার খলিল এবং আরো যারা তার সঙ্গে কাজ করছেন, আপনার আমাদের আলী রিয়াজ প্রমুখ ব্যক্তি বিষয়টা সম্পর্কে হয়তো অবগত আছেন, কিন্তু রেস্ট অফ দা কোহর্ট তারা হয়তো ওইভাবে বিষয়টা ধোঁয়াশা পূর্ণভাবে হয়তো জানেন, বুঝছেন। আর আমি যতটুকু শুনেছি যে একটি টিম ভারত অভিমুখে দু একদিনের মধ্যেই যাত্রা শুরু করবে আমাদের এখান থেকে, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবার জন্য, ভারত বাংলাদেশ সম্পর্ক ট্র্যাকে আনা যায় কিনা সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানটায়, এই জন্যে যে তার অখণ্ডতার একটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে। যদি রিড্র হয় ম্যাপ, তাহলে তো ডেফিনেটলি সেটা আপনার এই রেস্টিভ নর্থ ইস্টকে এফেক্ট করবে, যেটার ইঙ্গিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসবার সময় বলেছেন, মাঝে মাঝে তিনি সেটা রিইটারেটও করছেন। তো ফলে আপনার এই শিলিগুড়ি নেক এবং ইন্ডিয়ার যে সিকিউরিটি কনসার্ন দুটো, আমাদের ফেনী নেক এবং শিলিগুড়ি নেক নিয়ে, সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেসড হবে, রিড্রেসড হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে ফোরফ্রন্টে। এবং এই বিষয়ে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ফোরকাস্ট করেছেন বা আমাদের সামনে যে তথ্যটি দেওয়ার চেষ্টা করেছিলেন, বিষয়টি তেমনই ঘটতে যাচ্ছে এবং তিনি সঠিক বলেছিলেন আপনার মনে হয় যে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠিত হতে পারে? তিনি হয়তো তার স্বভাবসুলভ ভঙ্গিতে অতি সরলীকরণ করেছেন। আমি মনে করি সেটা হবে জুডাইও খ্রিস্টান স্টেট, খালি খ্রিস্টান স্টেট নয়। আর তার যে কম্পোজিশন, উপাদান, খামির সবকিছু কিন্তু প্রস্তুত আছে, একটা ফাইনাল নাচ বা পুশ বাকি। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর কলিমুল্লাহ। সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন, কোনো একটি মানুষের মাথায় যদি পছন্দ রে, তাহলে তার বাকি শরীর আর কোনো কাজে আসে না, সমস্ত কিছু শেষ। তো বাংলাদেশে এখনকার যে অ্যাডমিনিস্ট্রেশন, তার হেড তিনি হচ্ছেন ডক্টর ইউনূস, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। পুরো পৃথিবীর মানুষ আশা ভরসা করেছিল যে এই মানুষটির নীতি, এই মানুষটির নৈতিকতা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝার ক্ষমতা এবং ব্যক্তি স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে আলাদা করার ক্ষমতা তার অনেক ভালো। সেই আশায় কিন্তু বাংলাদেশের মানুষ আশা বুক বেঁধেছিল যে ডক্টর ইউনূসের মাধ্যমে এই বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন হবে, সুন্দর একটি পথে যাবে, অর্থনীতির ধারায় ফিরে আসবে, দুর্নীতি বন্ধ হবে, কালোবাজারি বন্ধ হবে এবং ক্ষমতার অপব্যবহার করে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবে না। এই বিষয়টি ডক্টর ইউনূস কিভাবে তার বাটপাড়ির মাধ্যমে, তার সততার মাধ্যমে, তার সিটিংবাজির মাধ্যমে, তার আত্মকেন্দ্রিক চিন্তা চেতনার মাধ্যমে এই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, সেটার একটা বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। সম্প্রতি জানেন, আসিফ মাহমুদ নামে এক ভদ্রলোক, যিনি বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি,
মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী হিসেবে আছেন, উপদেষ্টা। তিনি সম্প্রতি ফেসবুকে এসে, বিভিন্ন পাবলিক মিডিয়াতে এসে ক্ষমা চেয়েছেন। কি জন্য ক্ষমা চেয়েছেন? তার বাবা এক স্কুল শিক্ষক কুমিল্লাতে একটি লাইসেন্স করেছেন, ঠিকাদারি লাইসেন্স, যাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে তিনি টেন্ডারের মাধ্যমে তিনি কাজ নিতে পারেন, কাজ নিয়ে যেন সেটা করে তিনি টাকা ইনকাম করতে পারেন। তো এখন যেহেতু তার ছেলে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে। সেই জন্য তার পত্রিকায় যখন সেটি আসে, তখন তার এই যে লাইসেন্সটি বাতিল করা হয় এবং আসিফ মাহমুদ নিজে এসে জাতির কাছে ক্ষমা চায়। এখন ডক্টর ইউনূস, যেই উপদেষ্টাদের বাপ, সমস্ত উপদেষ্টার মাথা, সেই ডক্টর ইউনূস কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করছে, আপনারা যদি একটু দেখেন, একটু চিন্তা করেন, বিষয়টা আপনারা অবাক হয়ে যাবেন। 1 নম্বরে আসেন পিএসপি লাইসেন্স। এটা হলো ডিজিটাল ওয়ালেট সেবা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যেমন নগদ, বিকাশ, এইরকম যারা বিজনেস করে, এদের মতো মানি মার্কেটে বিজনেস করার জন্য ডক্টর ইউনূস একটি লাইসেন্সের অ্যাপ্লিকেশন করেছেন। সেই লাইসেন্সটির, এটিকে বলে পিএসপি লাইসেন্স। এই পিএসপি লাইসেন্সটি ডক্টর ইউনূস আগের সরকারের অধীনে পাননি। তিনি ক্ষমতায় আসার অল্প কদিনের মধ্যে এই গ্রামীণ টেলিকমকে এই পিএসপি লাইসেন্স দেওয়া হয়েছে। এই পিএসপি লাইসেন্স দিল কে? ডক্টর ইউনূস। কাকে দিয়া? বাংলাদেশ ব্যাংককে দিয়া। আর এটার কর্ণধারকে? ডক্টর ইউনূস। তাহলে এখন দেখেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আসিফ মাহমুদের বাবার ছোট্ট একটা লাইসেন্স করলে হয়, ডক্টর ইউনূস যে পিএসপির এত বড় একটা লাইসেন্স নিয়ে নিল, যখন তিনি বাংলাদেশের সব কিছুর হেড অফ দ্য কান্ট্রি, হেড অফ দ্য গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশনের হেড। এই তো গেল একটি কথা। দ্বিতীয় হলো গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি আদম ব্যাপারীর একটি লাইসেন্স ইনি অ্যাপ্লিকেশন করে নিয়ে নিছেন। কি নাম? গ্রামীণ এমপ্লয়মেন্ট লাইসেন্স। ওই গ্রামীণ যে ওনার গ্রুপ, যেটা চেয়ারম্যান উনি নিজে, যেটা ট্রাস্টি বোর্ড উনি নিজে, মানে সব উনি হত্যাকর্তা সব। তাহলে ইনি হচ্ছেন বাংলাদেশের হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আর তিনি নিলেন কি? গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস, মানে আদম ব্যাপারীর লাইসেন্স। এই ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ প্রতিষ্ঠান ডক্টর ইউনূসকে ব্যবহার করে আদম ব্যাপারীর লাইসেন্স নিলেন। এখন এরপরে আসেন 3 নম্বরে। 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সমস্ত ইন্টারেস্ট মওকুফ। এই বছর, আগামী বছর না, 2029 সাল পর্যন্ত। এটা কে করেছেন? ডক্টর ইউনূস করেছেন। তাহলে ডক্টর ইউনূস হচ্ছে ওই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংকের বাপ, গ্রামীণ ব্যাংকের মা, গ্রামীণ ব্যাংকের দাদা, গ্রামীণ ব্যাংকের আব্বা। আর উনি ওই গ্রামীণ ব্যাংকের জন্য সুদ মওকুফ নিয়েছেন 2029 সাল পর্যন্ত। দেখুন এবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাকে বলে, কার জন্য তিনি এইসব ডিসিশন নিচ্ছেন? তার প্রতিষ্ঠানের জন্য। যে প্রতিষ্ঠান, মজার ব্যাপার হচ্ছে কি, এরপরে আরো একটি কাহিনী বললে আপনি মজা, মানে আরো বেশি মজা পাবেন আপনারা। গ্রামীণ ব্যাংক যে ব্যবসা করে, এই ব্যবসার 50, মানে প্রথমে 50% মালিক ছিল, 75% একসময় মালিক ছিল বাংলাদেশ সরকার, পরে 50% মালিক হয়েছে বাংলাদেশ সরকার, এরপরে 25% মালিক ছিল বাংলাদেশ সরকার, বর্তমানে 25% মালিক ছিল। ডক্টর ইউনূস এসে ওই 25% থেকে 15% বাদ দিয়ে মাত্র সরকারকে 10% এখন মালিকানা দিয়েছেন, আর বাকি 85% গ্রামীণ ব্যাংকের যে গ্রাহক তাদেরকে দিয়ে দিয়েছেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যেটাতে ডক্টর ইউনূসের সব, সেই গ্রামীণ ব্যাংকে আপনি লাইসেন্স, মানে মালিকানা, সরকারের মালিকানা 25% থেকে আপনি কমিয়ে নিয়ে এসছেন কত? 15% নিয়ে গেলেন আরো, মাত্র 10%। অর্থাৎ এখন গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ সরকারের মাত্র 10% মালিকানা আছে, আর বাকি 90% মালিকানা গায়েব হয়ে গেছে। তো এইভাবে ডক্টর ইউনূস যা করছেন বাংলাদেশে, এটার ফিরিস্তি আরো আমি আপনাদেরকে কিছু দেব, আরো কিছু ফিরিস্তি আপনাদেরকে দেব। তারপরে দেখেন ইউনূসের ঘনিষ্ঠজন, এটা আমার 5 নম্বর পয়েন্ট, যে ইউনূসের যে ঘনিষ্ঠজন,
ইউনুসের ঘনিষ্ঠ জনদেরকে বিভিন্ন উচ্চ পদে বসান বেতন দিয়ে, অবৈতনিক না। আপনি যদি আপনার কোনো আত্মীয়কে, আপনার পরিজনকে রাষ্ট্রের কাজে ব্যবহার করতে চান অবৈতনিকভাবে, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু অবৈতনিক না। রাষ্ট্রের সুযোগ সুবিধা এবং রাষ্ট্রের বেতন দিয়ে ডক্টর ইউনূস তার ঘনিষ্ঠ দ্বন্দ্বকে সরকারি পোস্টে দিচ্ছে। তার মধ্যে একজন হচ্ছে লামিয়া মুর্শিদ, যিনি হচ্ছেন ইউনূস সেন্টারের প্রধান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক। তিনি সেই ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শিদকে ডক্টর ইউনূস কি বানালেন? ইনি বানাইলেন যে এই নির্বাহী পরিচালককে উনি ডক্টর ইউনূসের একজন সচিব মতো পদমর্যাদায় সরকারের নিয়োগ করেছেন। সচিব পদমর্যাদায় সরকারের একজন সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। কাকে? ওই লামিয়া মুর্শিদকে। এবং তার ভাইয়ের ছেলে, ডক্টর ইউনূসের ভাইয়ের ছেলে অপূর্বকে কোথায় দিলেন? প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপসচিব পদে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, লজ্জা শরম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানবিক দায়বদ্ধতা এবং তার যে পদের মর্যাদা, এই মর্যাদাটা কি মিনিমামও রক্ষা পেয়েছে? একটা দেশে যখন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা যখন কোনো একটা কিছু করে, আপনারা বলেন ওনারা এটা করেছে, ওনারা এটা করেছে, বাংলাদেশের পত্রিকাগুলো কিন্তু নীরব। মনে হচ্ছে যেন তাদের আব্বায় কোনো কিছু করতেছে যার জন্য তাদের কিছু বলা যাবে না, অন্যায় করলেও সেটা প্রকাশ করা যাবে না। তারপরে আসেন যে গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা গ্রামীণ কল্যাণকে জরিমানা করা হয়েছে। যে ট্যাক্স, এটা জরিমানা না, এটা ট্যাক্সের টাকা, যে ট্যাক্সটা গ্রামীণ বাংলাদেশ সরকারকে দেওয়ার কথা ছিল 666 কোটি টাকা। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে সেই 666 কোটি টাকা মওকুফ। তাহলে আপনি চিন্তা করেন, আপনি একটা রাষ্ট্র, একটা দেশ, একটা সরকার পরিচালনা করছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে আপনি আছেন। আপনার কাছে থেকে যদি স্বজনপ্রীতি আমরা পাই, আপনার কাছের থেকে যদি আমরা দুর্নীতি আমরা পাই, আপনার কাছের থেকে যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে রাষ্ট্রকে লুণ্ঠন করার ব্যবস্থা আমরা পাই, তাহলে খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, তারেক রহমান, ওদেরকে কিসের জন্য আপনি দোষ দিচ্ছেন? বাংলাদেশের মানুষ কেন তাদেরকে দোষ দিবে? ডক্টর ইউনূসের মতো বরেণ্য ব্যক্তি যখন বাংলাদেশের ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে ব্যবহার করে যখন এই অবস্থায় যান, তারপরে এখানে শেষ নয়, আরও আছে। ডক্টর ইউনূস গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছেন। অসংখ্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পড়ে আছে, কেউ পায়নি, ডক্টর ইউনূস কিন্তু পাইছেন। এখন ডক্টর ইউনূসে পেয়েছেন কেন? গ্রামীণ, এখানে দুইটা জিনিস, গ্রামীণের যে লোগো, গ্রামীণের যে নাম, গ্রামীণের যে কপিরাইট, সব কিছু ডক্টর ইউনূসের, গ্রামীণ ব্যাংকের। আর এই গ্রামীণের নামে যে ইউনিভার্সিটি হচ্ছে, সেখানে ডক্টর ইউনূসের ভাই এবং ডক্টর ইউনূসের যে ইউনূস সেন্টারের পরিচালক, তারা দুইজন হচ্ছে ডক্টর ইউনূসের ভাই ইব্রাহিম, ওনার নাম ইব্রাহিম, হ্যাঁ, ট্রাস্টি হলো ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম, এবং চিফ অ্যাডভাইজারের কার্যালয়ের প্রধান সমন্বয়কারী লামিয়া মুর্শিদা কেইন। এরা দুইজন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য। আচ্ছা, লামিয়া মুর্শিদকে ধরলেন সচিব, কিন্তু ইব্রাহিম তো ডক্টর ইউনূসের আপন ভাই। তাহলে বাবা ছেলে যদি এই কাহিনী হতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, তাহলে ভাই ভাইয়ে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই? সেই কথাটি একটু ভেবে দেখার ব্যাপার। দেখেন, বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে, ব্রিটেন, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সব দেশেই যখন কেউ ক্ষমতায় থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যখন থাকে, তাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়টাকে খুব গুরুত্বের সহিত তারা দেখেন। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, ক্ষমতার ব্যবহার করছেন, কিন্তু একে একে সব জায়গায় তিনি তার সুবিধা মতো, কোথাও তার ভাই, কোথাও তার ভাইয়ের ছেলে, কোথাও তার প্রতিষ্ঠানে ইউনূস সেন্টারের পরিচালক, এদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। এবং ডক্টর ইউনূসের
যে গ্রামীণ প্রতিষ্ঠান, সেই গ্রামীণ প্রতিষ্ঠানকে সুদ মুক্তভাবে, সুদ না, ট্যাক্স মুক্তভাবে 29 সাল পর্যন্ত ব্যবসা দিয়ে দিচ্ছেন। আদম ব্যাপারী করার জন্য, আদম পাচার করার জন্য লাইসেন্স নিচ্ছেন। ওই যে বিকাশ এবং নগদ, এদেরকে রাস্তায় বসিয়ে দেওয়ার জন্য উনি আবার ওটারও লাইসেন্স নিয়েছেন। তাহলে আপনি দেখেন যে একটা রাষ্ট্রের ডেকোরেমটা আর রইল কোথায়? শেখ হাসিনার সময়, খালেদা জিয়ার সময়, এরশাদের সময় তার পরিবার পরিজন, কাছের মানুষেরা কোনো কিছু যখন পাইতো, তখন আমরা কত বড় বড় কথা বলতেন। আপনারা সাংবাদিকেরা আজকে কোথায়? আপনাদের দূরবীন কোথায়? এটা এখন বোতা হয়ে গেছে, তাই তো? আপনাদের দূরবীন বোতা হইল। আমরা যারা দেশ নিয়ে, মানুষ নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলি, আমাদের দূরবীন বোতা হয়নি। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করেই যাব এবং করেই যাব। বাংলাদেশের মানুষের কাছে এই সংবাদ আমরা পৌঁছাবই। এরপরে দ্বিতীয় আরেকটি পর্বে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, ডক্টর ইউনূস বাংলাদেশের স্বার্থকে কিভাবে বিক্রি করে দিচ্ছেন সেটা নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে।